হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব রিফ্রাকশন অফ লাইট। তোমরা আলোর প্রতিফলনটা ভালোভাবে পড়ে নিয়েছো এবং অঙ্কগুলো করেছো নিশ্চয়ই। তো আজকে দেখা যাক আলোর প্রতিসরণ কি হয়। প্রতিফলনটা কি ছিল, যে আলো যখন এক মাধ্যমে যাচ্ছে, ধরুন এটা ফার্স্ট মিডিয়াম আর এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম। আলো হচ্ছে কি যেতে যেতে কোনো একটা মাধ্যমে বিভক্ত হলে পড়লো, পড়ার পর সে যদি আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে তাকে বলা হয় কি আলোর প্রতিফলন। যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমেই ফিরে এলো। আর যদি এই মাধ্যমে না ফিরে এসে যদি এই মাধ্যমে ঢুকে যায়, অর্থাৎ পেনিট্রেট করে, তাহলে তাকে বলবো কি আমরা প্রতিসরণ। আর যখনই এই মাধ্যমে ঢুকবে, তখনই কি হবে, সে গতির অভিমুখ পরিবর্তন করবে। আর এই গতির অভিমুখ পরিবর্তন ঘটনাটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। আলো যখন এক মাধ্যম থেকে যে অন্য মাধ্যমে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে কি হয়, আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। কেমন? এটা হচ্ছে ধরুন ফার্স্ট মিডিয়াম, এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম। যদি এটা বিভেদ তল হয়, আলো এখানে যাচ্ছে, এখানে আপতিত হলো, এখানে গিয়ে সে কিন্তু আর এই পথটাকে ফলো করবে না, এই পথটাকে ফলো করবে না। হয় সে এদিকে যেতে পারে, নতুবা সে এদিকে যাবে। অর হয় এদিকে যাবে, না হয় এদিকে যাবে। দেখবে তার গতির অভিমুখ ছিল কোনটা, এইটা, কিন্তু সেই দিকে যাবে না, গতির অভিমুখ পরিবর্তন করছে। এবার মাধ্যমের উপর ডিপেন্ড করবে সে কোন দিকে যাবে, এই দিকে যাবে না এদিকে যাবে, আলো কোত্থেকে আসছে তার উপর নির্ভর করবে। আর এটা মেন কারণ কি, এটা মেন কারণ হচ্ছে কি আলোর বিভিন্ন মাধ্যমে গতি হচ্ছে বিভিন্ন, আলোর বিভিন্ন মাধ্যমে গতি বিভিন্ন। এই জন্যই হচ্ছে কি গতির অভিমুখ পরিবর্তন করে। যেমন ধরে নাও তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, ফাঁকা রাস্তা, সোজা যাবে, যখনই হঠাৎ করে একটা ভিড় রাস্তা যদি চলে আসে, তাহলে কি হবে, তোমার অভিমুখ পরিবর্তন হয়ে যাবে। বা সামনে হঠাৎ করে ভিড় জাম হয়ে গেল, তখন কি হবে, তোমার অভিমুখ পরিবর্তন হবে। দেখছো নিশ্চয়ই বাঁ সাইডের লোক ডান সাইডে চলে যাচ্ছে, যেদিকে ফাঁক পায় কি হয়, জামে, সেদিকে চলে যায়। তো যখনই ভিড় রাস্তা হবে, অর্থাৎ কি মাধ্যমটা অন্য মাধ্যম হয়ে যাবে, তখনই কি হবে, গতির অভিমুখ পরিবর্তন করবে। ধরে নাও আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মিডিয়াম, এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম। এটা যদি বিভেদ তল হয়, বিভেদ তল বলতে কি রিফ্রাক্টিং সারফেস, বিভেদ তল দুটো মাধ্যমের। যদি এটা রেয়ার হয়, একটা ডেন্সার হয়, অর্থাৎ কি এটা ঘন আর একটা লঘু মাধ্যম। যদি আলো এই মাধ্যম থেকে আসে, এটা হচ্ছে কি নর্মাল, অভিলম্ব। আলো যদি এই মাধ্যম থেকে আসে, ইনসিডেন্ট রে, তাহলে এটাকে বলবো কি ইনসিডেন্ট, ইনসিডেন্ট প্লেন বা ইনসিডেন্ট মিডিয়াম। আর আলো কোথায় প্রতিসরণ হচ্ছে, এই মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, এটাকে বলবো কি আমরা
রিফ্র্যাক্টিং মিডিয়াম। আলো যদি ঘন থেকে লঘু থেকে ঘনতে যায়, এটা হচ্ছে কি ঠিক অভিলম্ব অন্য মাধ্যমের। তা অভিমুখটা কোন দিকে ছিল? এদিকে ছিল, আগে পড়েছে এগুলো সব। কি হবে, যখনই ঘনতে যাবে তখন কি অভিমুখটা নর্মালের দিকে এগিয়ে আসবে। এটাকে বলা হয় যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপাতন কোণ। ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলতে পারো, বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হচ্ছে কি। আর প্রতিসরণ কোণ, রিফ্রাকশন অ্যাঙ্গেল, অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে কি আলোর প্রতিসরণ, যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। যদি লঘু থেকে ঘনতে যায় তাহলে অভিলম্বের দিকে সরবে। আর ঠিক যদি উল্টোটা হয়, মানে লঘু থেকে যদি ঘনতে যায়, যদি এরকম হতো, এটা হচ্ছে কি এটা ঘন, এটা লঘু, আর এটা ঘন। এটা হচ্ছে কি আপাতন কোণ আই ধরলাম, তাহলে আলো যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে যাওয়ার কথা ছিল, যাবে কোন দিকে? সে আরো দূরে সরে যাবে। এটা হচ্ছে আর, এটা নর্মাল। ঘন থেকে লঘুতে গেলে, যখন লঘু মাধ্যম যাচ্ছে তখন কি হচ্ছে, তার কাছে অনেক ফ্রি মনে হচ্ছে। তুমি ভিড় রাস্তা থেকে যখন হঠাৎ করে ফাঁকা রাস্তায় ঢুকবে তখন কি মনে হবে? নিজেকে ফ্রি মনে হবে অনেক। আর ফ্রি মনে হচ্ছে বলে সে কি হবে? এদিকে সরে যাবে। আমি এটা জাস্ট এক্সাম্পল টানছি, মানে এরকম নয় সম্পূর্ণটা। আলো যখন মাধ্যমের ওটা মাধ্যম চেঞ্জ করছে তখন তার অভিমুখ পরিবর্তন হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। আর এটা কারণ কি বললাম, মেন কারণ কি বললাম, যে আলোর বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন, এই জন্যই কি হয়, এটা হয়। এখানে লিখে রাখো, বিভিন্ন মাধ্যমে মাধ্যমে আলোর বেগ বিভিন্ন, তাই আলোর প্রতিসরণ ঘটে। তাই প্রতিসরণে তাই তাই আলোর অভিমুখ অভিমুখ পরিবর্তন হয়। ঠিক আছে। এরপর দেখো, আই যদি কি বললাম, আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইনসিডেন্ট আর হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, আর হচ্ছে রিফ্রাক্টেড রে, সিটিডি, রিফ্রাক্টেড রে, প্রতিসৃত রশ্মি, আর ইনসিডেন্ট রে। ঠিক আছে, তাহলে আই এবং আর প্রতিফলন কোণ এবং আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ। তাহলে চ্যুতি কত হবে? ডেভিয়েশন, চ্যুতি। দেখো, এটা মানটা কত আছে? এটা যদি আই হয় তাহলে এই মানটা কত হবে? আই হবে। চ্যুতি কোণটা যেদিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে কতটা কোণে বেঁকে গেছে। তো যেদিকে গেছে আর যেদিকে যাওয়ার কথা ছিল তাদের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে কি ডেল্টা। ডেল্টা মানটা কত হবে? আই মাইনাস আর। তাহলে হচ্ছে কি, এটা এটা কি আছে? রেয়ার টু ডেন্সারের ক্ষেত্রে কত হবে? ডেল্টা ইকুয়াল টু, কোনটা বেশি, আই বেশি না আর বেশি? আই বেশি, তাহলে আই মাইনাস আর। আর ডেন্সার টু রেয়ার কত হবে? ডেন্সার টু রেয়ার আর মাইনাস আই। দেখো, এটা হচ্ছে কি আই যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে। তাহলে চ্যুতি কতটা হচ্ছে? এতটা চ্যুতি হচ্ছে।
কত হবে এটা আর মাইনাস আই, এটা হচ্ছে আইকন। এর খেয়াল রাখবে যে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপর কিন্তু এর চ্যুতিটা নির্ণয় করবে। তুমি চ্যুতিটা যদি মড মানে বলো তাহলে কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। চ্যুতিটার মানটা, শুধুমাত্র মানটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সমান। তো আমাকে মেনলি কি করবো, চ্যুতি মানে হচ্ছে এত কিছু না ভাবে সবসময় আই ভার্সেস ডিফারেন্স আর বের করে নেবো। তাহলে আমার আর ভাবার দরকার নাই রেয়ার টু ডেন্সার না ডেন্সার টু রেয়ার। তার পরবর্তীকালে কোশ্চেন যদি থাকে তাহলে তখন ভাববো। ঠিক আছে, এবার দেখো প্রতিসরণের সূত্র। প্রতিসরণ সূত্র কি, একটা হচ্ছে কি ফার্স্ট ল, প্রতিফলনের যেমন সূত্র ছিল ঠিক সেরকমই। আমি এতগুলো ছবি এঁকেছি, কোনোটা 3D এঁকেছি, সবসময় কি 2D। 2D মানে হচ্ছে কি সবগুলো কি ছিল বোর্ডের তলে এঁকেছিল। তাহলে বোর্ডের তলে যদি থাকে তাহলে কি বলবো, যতগুলো ছিল আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব অভিলম্ব সবগুলো কি ছিল একই সমতলে অবস্থিত। আপতিত রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থিত। অর্থাৎ কি, এটা হচ্ছে কি বিভেদ তল, এটা আপাতিত রশ্মি, এটা হচ্ছে এখানে প্রতিফলিত লিখে দিয়েছি, প্রতিফলনের এখন নেশাটা যায়নি মনে হচ্ছে আমার। প্রতিফলন নয়, প্রতিসৃত, প্রতিষ্ঠিত রশ্মি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে, তো আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, রশ্মি, এটা যে লম্ব। তাহলে এগুলো সবটাই কি আছে বোর্ডের তলে আছে, একই সমতলে আছে। সেকেন্ড ল কি বলছে, দেখো এখানে যখনই বললাম কি আলো, আলো হচ্ছে কি আমরা জানি 7টা বর্ণ থাকে। 7টা বর্ণ ভিবজিওর নিশ্চয়ই পড়েছো তোমরা ক্লাস 10-এ, যদিও এগুলো পড়েছো তবুও আবার বলতে হচ্ছে। ভিবজিওরে কি আছে, 7টা বর্ণ আছে। 7টা বর্ণের কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন আছে। তরঙ্গ দৈর্ঘ্যের পর আমরা জানি কি আবার ভি ইকুয়াল টু এল ল্যামডা, এটা আমরা নিশ্চয়ই পড়েছো। ভি ইকুয়াল টু যদি এল ল্যামডা হয় অর্থাৎ এখানে আসবে কি সি ইকুয়াল টু এল ল্যামডা, আলোর ক্ষেত্রে সি লেখা হয়। তাহলে ল্যামডার মান যদি বিভিন্ন হয় তাহলে আলোর বেগ কি হবে, বিভিন্ন হবে। তাহলে বিভিন্ন আলোর ক্ষেত্রে বেগ বিভিন্ন। আর আমি প্রতিসরণের মেন কারণ কি বললাম, কি বললাম যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন। তাহলে মাধ্যমে আলোর বেগ যদি বিভিন্ন হয় তো এমনিতেই হচ্ছে কি আলো 7টা বর্ণ তার আবার বেগ বিভিন্ন। তো ভিবজিওর, তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্রাউন, এগুলো সব হচ্ছে কি ল্যামডা 1, এটা ল্যামডা 2, এটা ল্যামডা 3, আর রেড এটা ল্যামডা 7। তাহলে এদের সবারই হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি, তারপর হচ্ছে এরকম করে চলে আসছে। সব থেকে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় বেগটা কি হবে, তাহলে এর বেগ যদি আলাদা, সবারই বেগ যদি আলাদা হয় তাহলে অভিমুখটা সবাই বিভিন্ন পরিবর্তন করবে। তাই দ্বিতীয় সূত্রে উল্লেখ করার সময় অবশ্যই কি করব, নির্দিষ্ট বর্ণের এবং নির্দিষ্ট মিডিয়াম, তাহলে একটা নির্দিষ্ট মাধ্যম, যে কোনো দুটি নির্দিষ্ট মাধ্যম এবং যে কোনো দুটি নির্দিষ্ট মাধ্যম মাধ্যম ও একটি নির্দিষ্ট নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে
কি হবে আপাতন কোণের, এটা হচ্ছে কি আপাতন কোণ, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকবে, তাই তো? ক্ষেত্রে আপাতন কোণের কোণের সাইন, সাইন বলতে কত, সাইন আই ও প্রতিসরণ কোণের সাইন সাইন আর এর অনুপাত ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে কি বলা হচ্ছে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি বলা আছে, ধ্রুবক। এই ধ্রুবকটাকে ধরা হয় কি প্রতিসরাঙ্ক মিউ, এটাকে বলা হয় কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্ক। এটা হচ্ছে কি, এটা মাত্রাহীন মাত্রাহীন রাশি বা মাত্রাহীন রাশি বলা ভুল, ধ্রুবক বলবো, বা পরিমাপ করা যায় মাত্রাহীন। মাত্রাহীন যদি হয় তাহলে কি হবে, এককহীন হবে, এককহীন। এটা কার উপর নির্ভর করবে, দেখো বলা আছে কি কোনো দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে, তাহলে বর্ণ এবং মাধ্যমের উপর নির্ভর করবে। তাহলে বর্ণ, বর্ণ বলতে কি আলোর বর্ণ, তোমার বর্ণ নয় কিন্তু, আলোর বর্ণ ও মাধ্যমের উপর নির্ভরশীল। এরপরে এই মিউটাকে লেখা হয় কি, মানে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম মিউ হয়, প্রতিসারাঙ্ক বিভিন্ন হয়। আমি প্রথমে উল্লেখ করি পরম প্রতিসারাঙ্ক কি জিনিস। পরম প্রতিসারাঙ্ক অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সেখানে হচ্ছে কি আমাদের শূন্য মাধ্যমটাকে সাপেক্ষে বিচার করা হয়। কি বলা হচ্ছে, পৃথিবীর সবকিছু হচ্ছে আপেক্ষিক, একটা সাপেক্ষে আর একটা। আমার হাইট ছোট, কার সাপেক্ষে অন্য একটা সাইজের সাপেক্ষে। আমার হাইট বড়, কার সাপেক্ষে অন্য একজনের সাপেক্ষে। তাহলে আমি ছোট বা বড়, ধনী বা গরিব, সুখী বা দুঃখী, সবকিছু হচ্ছে কি কারোটা সাপেক্ষে। কি হলো, আমরা কিন্তু সবসময় যে অন্য একটা মাধ্যম কি বললাম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে বলা হয় কি হয়, পরম প্রতিসারাঙ্ক। চরম বা পরম বলতে পারো, কি বলবো, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে বলা হয় পরম বলতে পারো বা চরম প্রতিসারাঙ্ক। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কি ধরা হয়, 1 ধরা হয়। এরপর দেখো এখানে প্রতিসারাঙ্কের, মানে স্যার এতক্ষণ তো বলে দিলেন প্রতিসারাঙ্কের সংখ্যা কি হবে। প্রতিসারাঙ্কের সংজ্ঞাটা এখান থেকেই দিবে, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে তখন সাইনের অনুপাতটাকে বলা হয় কি প্রতিসারাঙ্ক। এর পার্টিকুলার কোনো ডেফিনিশন বা আসছে না, এখান থেকে প্রতিসারাঙ্কের সংখ্যাটা দেবে। তারপর এগুলো সব হচ্ছে কি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। আপেক্ষিক বলতে কি একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা।
যেমন কি জল থেকে বায়ুতে গেলে একরকম, ঠিক আছে, বায়ু থেকে জলে গেলে, যেমন ধরো না ভিড় রাস্তা থেকে তুমি খালি রাস্তায় যাচ্ছ, তখন বেগের অভিমুখ যেমন পরিবর্তন হবে, খালি থেকে ভিড়ে গেলে অভিমুখটা ঠিক অন্যরকম পরিবর্তন হবে বা বেগের পরিবর্তনটা ঠিক অন্যরকম হবে। ভিড় থেকে যখন খালিতে যাচ্ছে তখন কি বেগ বৃদ্ধি পাচ্ছে, আর খালি থেকে ভিড়ে এলে কি হচ্ছে বেগ কমে যাচ্ছে। তা দুটো একই জিনিস, কিন্তু খালি বাড়া কমা হয়ে যাচ্ছে। বা মিডিয়াম ভিড় থেকে একদম ফুল ভিড়ে চলে এলে সেক্ষেত্রে বেগের পরিবর্তন আরেক রকম হবে। তাহলে মাধ্যম হচ্ছে কি রে, একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমে ডিপেন্ড করবে, অর্থাৎ কি কোন মাধ্যম থেকে আসছে এবং কোন মাধ্যমে যাচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে, সাপেক্ষে জনই। তো এটা হচ্ছে কি একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু সেখানে কি হবে, একটা মাধ্যম কি হবে শূন্য মাধ্যম, এখানে বায়ু মাধ্যমকে প্রায় ধরা হয় কি শূন্য মাধ্যম। বায়ু মাধ্যম এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ইকুয়াল টু 1.0003 কাছাকাছি প্রায়। এই জন্য কি হয়, শূন্য মাধ্যম ধরলে, শূন্য মাধ্যম ধরলে বিশেষ কিছু ভুল হয় না। শূন্য মাধ্যম পাবো কোথায়, আমি এখন লাইট এক্সপেরিমেন্ট করছি, ঘরে যদি এক্সপেরিমেন্ট করার সময় যদি শূন্য মাধ্যম নিয়ে নিই তাহলে আমি নিজেই তো মারা যাব। শূন্য মাধ্যমটা একটু অসুবিধা, তাই জন্য বায়ু মাধ্যমটা কি হয় প্রতিসরাঙ্ক খুব কম হওয়ার জন্য একে শূন্য মাধ্যম ধরা হয়। আর শূন্য মাধ্যমের কথা ফ্রি স্পেসের মিউ ইকুয়াল টু 1 ধরা হয়। ঠিক আছে, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কি হচ্ছে, যেটা সমান হচ্ছে কি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, রিলেটিভ বলতে কি কোনো একটা মাধ্যম, ধরো নাও এটা এখানে লেখা ভুল হবে যে আলো হচ্ছে কি 1 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, কোথায় 1 থেকে 2 যাচ্ছে, আমি এরকমই আঁকলাম, তাহলে এটা কি হচ্ছে ডেন্সার হয়ে যাচ্ছে, এটা রেয়ার হয়ে যাচ্ছে, যেহেতু কি নর্মালের দিকে এসছে। তাহলে এক্ষেত্রে কি যে প্রতিসরাঙ্কটা কোথায় আলো আছে কোথায় 1 নাম্বার থেকে 2 নাম্বার, প্রতিসরাঙ্কটাকে লিখবো কি হবে মিউ, এটা কি দিয়ে টু ফ্রম, সরি ফ্রম টু, ফ্রম টু, কোথা থেকে কোথায় যাচ্ছে 1 থেকে 2 এ, এটা কথা এটা মিউ 1 2, 1 থেকে 2 এ যাচ্ছে। তাহলে প্রতিসরাঙ্কটা কি নেবো, 1-এর সাপেক্ষে 2-এর সাপেক্ষে, বলতে কি যাকে সাপেক্ষে নেওয়া হয় তাকে অনেক সময় বিয়োগ করা হয় এবং তাকে নিচে রাখা হয়। যেমন কি বললাম, তোমার একটা ফাঁকা রাস্তায় ফ্রি রাস্তায় বেগ ছিল কত 10 কিমি পার আওয়ার, মানে সাইকেল হেঁটে যাচ্ছ, যখন এটা ভিড় রাস্তা চলে এলো, ভিড় রাস্তা জাম, তখনই কি হবে তোমার বেগটা কি হবে কমে যাবে না বাড়বে, তো এটা হলো কত 8 কিলোমিটার, 8 কিমি পার আওয়ার। তাহলে এখানে 8 কিলোমিটার কমে গেল না বাড়ছে, এটা তুমি বলছো কার রেসপেক্টে, এর রেসপেক্টে বলছো, আগে ছিল এত তার জন্য কমেছে, সে কত অনুপাত, তাহলে 8/10, এটা কোনো কথা হবে 2 4 5, 4/5 মানে কি 0.8। তাহলে এখন হচ্ছে কি তোমার বেগটা হচ্ছে কি অনুপাতে কমেছে 0.8 হয়ে গেছে। এই অনুপাত থেকে বলবো কি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক। এটাকে লেখা যাবে কেমন, কার সাপেক্ষে কোত্থেকে আসছে, এখান থেকে আসছিল, তাহলে আমাকে কি করবো এটা মিউ 2/μ1, অর্থাৎ কত হবে মিউ 2/μ ফ্রম, তো যেখান থেকে আসলো তার সাপেক্ষে এটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক। তাহলে μ12 সমান কি লিখবো, μ12 ইকুয়াল টু লেখা যাবে কি 1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বারের মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটা হলো μ2/μ1, আবার লিখবো কি μ21, যদি আলোটা এরকম হয় একই মাধ্যমে যে এদিক থেকে যাচ্ছে, এদিকে না গিয়ে আলোটা এদিকে গেল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, একই মিডিয়াম নিয়েছি আমি,
টু আর এটা হচ্ছে 1। সেক্ষেত্রে কত লিখবো μ2 1, 2 থেকে 1 যাচ্ছে, অর্থাৎ কত হবে μ1/μ2। এখান থেকে লিখতে পারি কি 1/μ2/μ1, এই μ2/μ1 সঙ্গে লিখবো μ12, অর্থাৎ 1/μ12। μ21 ইকুয়াল টু 1/μ12। এবার এখানে যে কোনো একটা মাধ্যম কি হয়ে গেল, যদি শূন্য মাধ্যম হয়ে যায় তখন সেটা হবে কি পরম প্রতিসারাঙ্ক। ছিলাম কোথায়, এখান থেকে চলে গেলাম পরম প্রতিসারাঙ্ক বা আপেক্ষিক প্রতিসারাঙ্ক। যদি ধরে নাও একটা মাধ্যম জল হয়, ধরুন একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কাঁচ। জল আর কাঁচ যদি হয় তাহলে কি জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, এটা হচ্ছে মিউ ওয়াটার আর হচ্ছে গ্লাস, কথা হবে জলের সাপেক্ষে কাঁচের। এটা জল বাদ দিয়ে এখন নি বায়ু নি, ভালো হবে এটা বায়ু। কথা হবে ইয়ার রেসপেক্টে যদি গ্লাস হয় কথা হবে 3/2, আর মিউ গ্লাস রেসপেক্ট টু ইয়ার কথা হবে 1/3/2। একটু আগে যেটা দেখালাম অর্থাৎ কত 2/3, কি দেখলাম μ12 ইকুয়াল টু 1/μ21। এটা কেন হচ্ছে, আলোর পথ হচ্ছে কি প্রত্যাবর্তনশীল, অর্থাৎ কি আলো এখান থেকে এলো এদিকে বেঁকে গেল, তাহলে এদিক থেকে এসে এদিকে বাঁকছে। যদি আমি এটাকে রিভার্স করে দিই, অর্থাৎ কি আলো যদি এই দিক থেকে যায় একই অ্যাঙ্গেলে যায় তাহলে কি হবে, সেটা এই দিকেই ফিরে যাবে। তো এই পথটাই অনুসরণ করবে সবসময় এই অ্যাঙ্গেলের জন্য। এটা যদি ধরে নাও 30 40 50 ডিগ্রি হয় আর এটা ধরে নাও 40 ডিগ্রি হলো, তাহলে আমি এখানে যদি 40 ডিগ্রি আপাতন করি তাহলে এখানে 50 কোণে বেরিয়ে যাবে। এই জন্য লিখতে পারি কত μ12 ইকুয়াল টু μ21। এরপর যদি এরকম হয় যে একটা মাধ্যম কাঁচ, ধরে নাও এটা এরকম হলো, এটা হচ্ছে কি কাঁচ, সরি এটা কাঁচ আছে, এটা বায়ু ধরলাম বায়ু, সরি বারবার ভুল করছি, জল এবং কাঁচ। এবার যদি কাঁচ একটা মাধ্যম আর জল একটা মাধ্যম, এই মাধ্যম দুটো কি হচ্ছে এরও একটা পরম প্রতিসারাঙ্ক আছে, এরও একটা পরম প্রতিসারাঙ্ক আছে। জলের পরম প্রতিসারাঙ্ক কত, আমি এরকম লিখছি পরম প্রতিসারাঙ্ক ইয়ার টু ওয়াটার কথা হবে 4/3, আর মিউ ইয়ার টু গ্লাস কথা হবে 3/2। 4 3 বলতে কোনটা 1.3333 এরকম আসবে। তাহলে এরও পরম প্রতিসারাঙ্ক আছে, এরও পরম প্রতিসারাঙ্ক আছে দুটোরই। কারণ কি পরম প্রতিসারাঙ্ক বলতে কি বায়ু মাধ্যমের সাপেক্ষে, এগুলো সবই তো ঘন মাধ্যম। তাহলে দেখো তো কথা হবে মিউ কোথা থেকে আসছে, ধরুন একটা জল থেকে আসছে কাছে, তাহলে মিউ ওয়াটার টু গ্লাস কত হবে μg/μw। এখানে জি বলতে কি পরম প্রতিসারাঙ্ক, আর এটা হচ্ছে কি মিউ ওয়াটার হচ্ছে কি পরম প্রতিসারাঙ্ক। এখানে লেখা নাই মানে হচ্ছে কি ইয়ার আছে, এটা আছে ইয়ার ধরে নাও ইয়ার। তাহলে কত আসছে জি, কত আসছে μg 3/2 ডিভাইডেড বাই 4/3, অর্থাৎ কত আসছে 9/8। তাহলে যখন অঙ্ক করবে তখন খেয়াল রাখবে যে কোথা থেকে কোথা যাচ্ছে আলো, যে মাধ্যম থেকে আসছে তার সাপেক্ষে প্রতিসারাঙ্কটাই কাজে লাগবে সবসময়, কিন্তু 3/2 কাজে লাগবে না বা 4/3 কাজে লাগবে না। ঠিক সিমিলারলি কত হবে মিউ GW কত হবে 8/9। তাহলে একটা দেখতে পাচ্ছ কি মিউ GW 8/9, এটা হচ্ছে 9/8। এটা হচ্ছে 1 থেকে, এটা হচ্ছে গ্রেটার দেন 1, এটা গ্রেটার দেন 1, আর হচ্ছে কি লেস দেন 1। ঠিক আছে, আবার তো এখানেই থাক, এখান থেকে একটা কোশ্চেন বলবো, আগে এটা পাঠটা চুকিয়ে নিই। স্নেলের সূত্র কি বলছিলাম যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক, সেটা হচ্ছে মিউ। তাহলে এখানে লিখতে পারি তো, ধরো 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আসছে, এটা 1 মিডিয়াম, একটা 2 মিডিয়াম, 1 আর এটা 2, তাহলে কি লিখবো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত আসছে মিউ
2 তাহলে লিখতে পারি কত μ2 বাই μ1। এটা হচ্ছে কার সূত্র? স্নেলের সূত্র বলা হয় এগুলোকে, স্নেলস ল। তিনি আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় কি স্নেলের ল। কোনটা? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ1 2। এটা গুণ করে দাও, কি লিখতে পাবে? μ1 সাইন আই সমান μ2 সাইন আর। যে মাধ্যমে আপাতিত হচ্ছে সেই কোণে হচ্ছে কি প্রতিসারাঙ্ক ইন্টু কত সাইন μ1 ইন্টু সাইন আই, আর যে মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিসরণ কোণ ইন্টু μ2। এটা হচ্ছে কি স্নেলের সূত্রের সাধারণ রূপ, স্নেলের সূত্রের সাধারণ রূপ। এরপর আমি এখানে ফিরে আসি আবার। পরম প্রতিসরাঙ্ক কি একের থেকে বেশি হতে পারে? আমি দেখলাম কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক রিলেটিভ μ1 2 সমান 1 বাই μ2 1 এসেছিল। এটাকে এভাবেও লিখতে পারো, ঠিক আছে, 2 1 এটাও লিখতে পারো, মানে μ1 2 μ2 1 এটা অনেকভাবে লেখা যায়। এখানে কি বললাম যে গ্লাসের সাপেক্ষে মিউ গ্লাস টু ওয়াটার কত বললাম 4/3 ডিভাইড বাই 3/2 কত আসছে 8/9, আর মিউ ডাব্লিউ জি কত এসেছিল 9/8। এটাকে বললাম কি লেস গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1, এটা হচ্ছে লেস দেন 1। তাহলে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি একের থেকে বেশি হতে একের থেকে বেশি না কম না সমান। এই কোশ্চেনটা রইলো তোমাদের কাছে, একটু পরে বলবো, ব্যাখ্যা করব, জাস্ট দিয়ে রাখলাম। কোনটা একের থেকে কম হচ্ছে বেশি হচ্ছে সমান হবে? সমান হচ্ছে কার? বায়ুর হচ্ছে কত 1 ধরা হয়েছে, সবগুলি হচ্ছে আপেক্ষিকটা সবকিছু হতে পারে, ঠিক আছে। এবার দেখো যদি লম্ব আপাতন হয় তাহলে কি হবে? লম্ব আপাতন সেক্ষেত্রে কত হবে? যদি আলো এদিকে আসে অর্থাৎ কি এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, তাহলে আলো কী হবে এই দিকে সোজা চলে যাবে। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে কত I = 0, R = 0। কারণ অ্যাঙ্গেলটা কার সাথে নেওয়া হয়? অভিলম্বের সাথে নেওয়া হয়। এখানে কি হবে লম্ব আপাতনে আলোর বেগের অভিমুখের পরিবর্তন হয় না, বেগের অভিমুখের পরিবর্তন হয় না, অভিমুখের পরিবর্তন হয় না। এরপর আমরা দেখব কি রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ভেলোসিটি, প্রতিসরাঙ্ক, এর সম্পর্ক কি? দেখো আমি কি বললাম যে একটা এক্সাম্পল বলেছিলাম যেটা হচ্ছে কি ফ্রি রাস্তা, এখানে তোমার বেগ কত বলেছিলাম 10 কিমি/আওয়ার। এটা হচ্ছে কি জাম রাস্তা, এখানে বেগ হচ্ছে কত 8 কিমি/আওয়ার। তাহলে ফ্রি রাস্তার সাপেক্ষে তোমার জাম রাস্তার গতিবেগ অনুপাত কত? একটা সাপেক্ষে আরেকটা বলছি, কথা হচ্ছে ভেলোসিটি টু ফ্রি রেসপেক্ট টু জাম কত আসছে 8/10 মানে হচ্ছে কত 0.8। তাহলে 8/10টা কি নির্দেশ করছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মতো।
তো এই জাম যেটা রাস্তাটা জাম আছে, সেটা জামটা যদি খুব বেশি হয় তাহলে বেগটা আরো কমে যাবে, মিডিয়াম হলে আরোটা হবে। এটা যদি মিডিয়াম, এটা যদি আমি ধরলাম কি এটা মিডিয়াম জাম, মিডিয়াম জাম, ঠিক আছে। এটা হচ্ছে শুধু সিম্পলি জাম, মিডিয়ামের থেকে হেভি জাম। তাহলে এখানে যদি 8 হয়, এখানে কত হবে? 7 হবে, বা ধরনের 6 হলো। তার সাথে কথা হচ্ছে ভি মিডিয়াম জাম টু ফ্রি টু মিডিয়াম জাম, ফ্রি টু মিডিয়াম জাম। এটা ধরে নাও মিডিয়াম জামের কথা হচ্ছে 6, সরি 8, 8 আর 6, এটা কত হলো 0.8। আর ভি ফ্রি টু মিডিয়াম হেভি জাম, হেভি জাম কত এসছে 0.6। তাহলে জাম যত বেশি হচ্ছে তত আলোর বেগের মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ অনুপাতিকটা কি হচ্ছে? আরো কমে যাচ্ছে। তো সম্পর্কটা কি? ব্যস্ত সম্পর্ক জামের সাথে। তো যে রাস্তার জাম যত বেশি, সে রাস্তায় কি আলোর বেগ তত কম। এখানে হচ্ছে কি সম্পর্কটা সাধারণত যে ভি প্রপোর্শনাল টু 1/μ। তো যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা চরম প্রতিসরাঙ্ক যত বেশি, সেই মাধ্যমে আলোর বেগ তত কম। তাহলে সেক্ষেত্রে আমি দেখো একটা অনুপাত পাবো, বেগের অনুপাত। ধরো আলোর বেগ হচ্ছে কত? শূন্য মাধ্যমে কত? শূন্য মাধ্যমে হচ্ছে কত? 3 × 10⁻10m/s। এখানে একটা কত বেগ হলো? ধরো সামথিং হলো কত 2.5 × 10⁻+8 m/s। তাহলে এই দুটো অনুপাতটাকে কি নির্দেশ করবে? আমার প্রতিসরাঙ্ক নির্ণয় করবে। এটা হচ্ছে একটা প্রতিসরাঙ্ক। আমি তোমাকে দেখালাম কি হলো নিজের বেগ দিয়ে, বুঝতে হবে জিনিসটা। আলো যখন শূন্য মাধ্যম থেকে একটা ডেন্সার মাধ্যমে আসছে, তখন তার বেগটা কিভাবে কমে যাবে। আর এই দুটো বেগের অনুপাতটাকে বলবো কি আমরা? প্রতিসরাঙ্ক। তাহলে মিউ ইকুয়াল টু কি লিখবো? মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলোর বেগ। এখানে কি হলাম? ভি আর এটা দিলাম সি, শূন্য মাধ্যমে আলোর বেগ সি। অর্থাৎ কত আসছে? মিউ ইকুয়াল টু সি বাই ভি। যদি এরকম হতো, এটা হচ্ছে কি শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, আর এটা হচ্ছে কি যে কোনো একটা মাধ্যম, মাধ্যম 2 1, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, মাধ্যম 1 মাধ্যম 2 ধরলাম। এর প্রতিসংখ্য কত ধরলাম? μ1, এর প্রতিসংখ্য হচ্ছে μ2। তাহলে এদের আপেক্ষিক প্রতিসংখ্য কত হবে? রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে? μ1 2, অর্থাৎ কত? μ2/μ1। আবার একটা কি বললাম যে প্রপোর্শনাল টু 1/μ, যে মাধ্যমের বেগ যত বেশি, প্রতিসরাঙ্ক বেশি, সেই মাধ্যমে বেগ তত কম হবে। তাহলে লিখতে পারছি কত এখান থেকে? μ1 2 ইকুয়াল টু μ2/μ1। আমি এই মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করছি। যদি শূন্য মাধ্যম হয় তাহলে কিভাবে লিখবো এটাকে? তাহলে এটা যদি প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে এখন ধরলাম না, তাহলে মিউ হয়, তাহলে কি লিখতে পারি বলতো? μ1 ইকুয়াল টু কত লিখবো? সি বাই এখানে v1, এখানে μ2 এখানে লিখতে পারি কত? c/v2। শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে আসছে কত? μ1 2, তা μ1 2 ইকুয়াল টু μ2/μ1 যেটা লিখেছিলাম, কত আসবে? এটা μ2 কত? c/v2/c/v1, অর্থাৎ কত আসছে? v1/v2। তাহলে এখানে আসছে কি? μ1 2 ইকুয়াল টু 2/1,
আর এখানে আসছে কত, μ1 ইকুয়াল টু 1/2। তাই বেগের ক্ষেত্রে কত হবে 1/2, আর প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কত হবে 2/1। যেই মাধ্যমে যাচ্ছি সেই মাধ্যমের সাপেক্ষে। এবার একটা যদি শূন্য মাধ্যম হয়ে যায় তখন কত হবে, সি হয়ে যাবে। দেখবে এখান থেকে অঙ্ক আসে একটা, যে শূন্য মাধ্যমে আলোর বেগ, ধরুন এই অঙ্কটা এরকমই দিল, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে। বা তোমাকে বলতে পারে কি, কাঁচের মাধ্যমের বেগ বলে দেবে, নিয়ে তোমাকে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে দেবে। কাঁচের প্রতিসরাঙ্ক কত হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ গ্লাস কত হবে 3/2। তাহলে আমরা কি দেখেছি, মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, মিউ ইকুয়াল টু সি বাই ভি। আমাকে ভি এর মান বের করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু সি বাই মিউ, অর্থাৎ কত হবে 3 × 10⁸ ডিভাইড বাই 3/2, অর্থাৎ কি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমাকে অঙ্কটা উল্টো দিতে পারে। দেখো এরপরে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। কোন কোশ্চেনটা, যেটা ছিল কি, যে মিউ এর মান, চরম প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে বেশি হতে পারে কি বা কম হতে পারে কি। কোশ্চেনটা এভাবে দিই যে মিউ চরম প্রতিসরাঙ্ক সারাঙ্ক 1-এর কম হতে পারে কি, পারে কি। তাহলে অ্যান্সার আসবে কি, হ্যাঁ বা না। যদি দেখো এখানে দেখো কত লিখেছি, মিউ, অ্যান্সারটাকে দিচ্ছে হবে যে মিউ ইকুয়াল টু সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এটা যদি লেস দেন 1 হয় তাহলে কি হচ্ছে সি লেস দেন ভি, অর্থাৎ কি যে কোনো মাধ্যমে, তাহলে ওই মাধ্যমে আলোর বেগ, কোনো বা এখানে কোনো মাধ্যমে আলোর বেগ আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে বেশি হতে পারে কি, পারে না। তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমের আলোর বেগের থেকে বেশি হতে পারে না। তাই মিউ অলওয়েজ গ্রেটার দেন 1, পরম প্রতিসরাঙ্কের মানটা কত হবে, 1-এর থেকে বেশি হবে। 1-এর সমানও হবে না, 1-এর থেকে বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে। আর এটা মনে রাখবে, যে মাধ্যমে চরম প্রতিসরাঙ্ক বেশি, যে মাধ্যমের চরম প্রতিসরাঙ্ক বেশি, সেই মাধ্যমের আলোর বেগ কম। এখানে যে যত বেশি অত কম, আর কি প্রতিসরাঙ্ক বেশি হওয়া মানে হচ্ছে কি আলোর বেগটা কমে যাবে। আবার এটা হচ্ছে কি, তাহলে অপটিক্যালি ডেন্সার আর মাস ডেন্সার, বা ডেন্সিটি লেখো, ডেন্সার না লিখে ডেন্সিটি লেখো।
ডেনসিটি, এটা হচ্ছে ডেনসিটি। তাহলে এই দুটোর মধ্যে কোনো কি সম্পর্ক আছে অপটিক্যাল ডেনসিটি এবং মাস ডেনসিটির মধ্যে? মানে কি ধরে নাও এমন একটা হতে পারে কি তারপিন তেল আছে দেখেছো, জল আছে, কে ঘন বেশি? বা তারপিন তেল বাদ দাও, গ্লিসারিন দেখেছো, গ্লিসারিনটা হচ্ছে কি ঘন মাধ্যম, জলটা হচ্ছে তার থেকে অনেক পাতলা, মোবিলটা অনেক মোটা, কিন্তু আমাকে স্বচ্ছ নিতে হবে, মোবিলটা স্বচ্ছ নয় অতটা। তাহলে যে মাধ্যম যত বেশি ঘন, ঘন বলতে কি মাস ঘন বলতে কি একক আয়তনে ভরটা হচ্ছে কি মাস ডেনসিটি। কথা হচ্ছে মাস ডেনসিটি, M/V, এটাকে বলা হয় মাস ডেনসিটি। যে একক আয়তনে ভর যত বেশি হবে সেটা তত বেশি ঘন হবে। তো এর সাথে কি অপটিক্যাল ডেনসিটি কোনো সম্পর্ক আছে? এর মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে অপটিক্যাল ডেনসিটি ও মাস ডেনসিটির মধ্যে এর মধ্যে কোনো সম্পর্ক বা কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো সরাসরি সম্পর্ক নেই। সরাসরি সম্পর্ক নেই মানে হচ্ছে কি যে এটা হবেই এরকম, মানে সাধারণত হয় অপটিক্যাল মাস ডেনসিটি বেশি মানে হবে কি সেটা অপটিক্যাল ডেনসিটি হবে। বায়ু মাধ্যমটা হচ্ছে কি খুব হালকা, জলটা হচ্ছে কি অনেক মোটা, তাহলে সেক্ষেত্রে কি বলবো, হ্যাঁ জলের প্রতিসরাঙ্ক বেশি আর এখানে প্রতিসরাঙ্ক কম। তাহলে এখানে বলবো কি অপটিক্যাল ডেনসিটি আর মাস ডেনসিটির মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। যেমন হচ্ছে কি তারপিন তেল যদি ধরা হয়, তারপিন তেল, তারপিন তেল এর আপেক্ষিক গুরুত্ব প্রায় 0.87-এর কাছাকাছি, 0.87-এর কাছাকাছি। আর জলের কথা হবে, জলের H2O এর আপেক্ষিক গুরুত্ব কথা হবে 1। তাহলে কে বেশি ভারী? যার আপেক্ষিক গুরুত্ব বেশি তার কি হবে মাস ডেনসিটি বেশি। কিন্তু দেখবে জলের ক্ষেত্রে কথা হবে জলের প্রতিসরাঙ্ক, তারপিন তেলের প্রতিসরাঙ্ক কথা হবে, তারপিন তেলের প্রতিসরাঙ্ক 1.47 আর জলের হচ্ছে কত 4/3, মানে কত 1.33। তাহলে এখানে হচ্ছে কি কেসটা খাটছে না, কি বললাম যে মাধ্যম যে জলটা হচ্ছে কি ঘন মনে হচ্ছে, তাই ওখানে প্রতিসরাঙ্ক মানে কি অপটিক্যাল ডেনসিটি, এই মিউটা হচ্ছে কি অপটিক্যাল ডেনসিটি, যার মিউ বেশি তার অপটিক্যাল ডেনসিটি বেশি, যার প্রতিসরাঙ্ক বেশি তার অপটিক্যাল ডেনসিটিটা বেশি হবে। তাহলে এখানে সরাসরি কোনো সম্পর্ক নেই, ওই জন্যই বলা হয় যে সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু হয়তো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে মাধ্যমটা ঘন হলে তার প্রতিসরাঙ্কটা কম হয়ে যায়, মানে বেশি হয়। এবার দেখো আলোর প্রতিসরণের সময় সাধারণত কি হয়, দুটো জিনিস পরিবর্তন হয়, একটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, নাকি কম্পাঙ্ক নয় বেগ। আলোর প্রতিসরণে, আলোর প্রতিসরণে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। কিন্তু কি হয়, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং বেগ, বেগটা আগেই বলেছি পরিবর্তন হয়, পরিবর্তন হয়।
এখানে তো কোশ্চেন দেয় যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন রাশিটি অপরিবর্তিত থাকে, কোনটা হবে কম্পাঙ্ক, সবসময় অপরিবর্তিত থাকবে। পরে শুধু হবে কি ভি ইকুয়াল টু এল ল্যামডা, ভি ইকুয়াল টু এল ল্যামডা পড়েছো নিশ্চয়ই। যেখানে আলো বলছে সি লিখবো, তাহলে এনটাও যদি পরিবর্তন হয় ল্যামডাটা পরিবর্তন হলে কি হয়, সিটা কনস্ট্যান্ট হবে। তাহলে এটা হচ্ছে কি ধ্রুবক হলে ল্যামডাটা কি হবে, অবশ্যই পরিবর্তন হওয়ার কথা, না হলে কি হবে, এটা মানটা থাকবে না। এখানে সবসময় কি হবে, পরিবর্তন হবে। এবার ল্যামডার সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্ক কি, তাহলে মিউ এর সাথে ল্যামডা এর সম্পর্ক সম্পর্ক দেখো আগে বলেছিলাম কি যে ভি প্রপোর্শনাল টু, সরি মিউ প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/মিউ, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর বেগ বেশি, সরি বেগ কম, যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কি কম। আমি এখানে লিখতে পারি আবার ভি ইকুয়াল টু এন ল্যামডা করতে পারি, অর্থাৎ কি হলো ল্যামডা প্রপোর্শনাল টু ভি, তাহলে এখানেও লিখতে পারি তো ল্যামডা প্রপোর্শনাল টু 1/মিউ বা মিউ প্রপোর্শনাল টু 1/ল্যামডা করলাম। অর্থাৎ কি যে মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই মাধ্যমে হচ্ছে কি আলোর বেগ প্রতিসরাঙ্কটা কি হচ্ছে কম, আর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে প্রতিসরাঙ্ক হচ্ছে বেশি। বা কি বললাম, আলোর মধ্যে 7টা বর্ণ থাকে, 7টা বর্ণের মধ্যে কি হয় 4000 থেকে 8000 অ্যাংস্ট্রং এই রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্য থেকে ল্যামডা, বিভিন্ন বর্ণের ক্ষেত্রে বিভিন্ন হয়, ঠিক আছে। ভিবজিও যেটা বললাম বেনীয় সহকলা, সেক্ষেত্রে এর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হলে প্রথমেই দেখো স্নেলের সূত্রে বলা হয়েছিল নির্দিষ্ট আলোর বর্ণের জন্য, তাহলে নির্দিষ্ট আলোর বর্ণ মানে কি, এখানে আমাকে বর্ণটা উল্লেখ করতে হবে না, হয় কি হবে তার ল্যামডা মানটা পরিবর্তন হলে মিউ এর মান পরিবর্তন হবে, এবং হচ্ছে এই মিউ এর মান পরিবর্তন হবে মানে কি বেগের মানটা পরিবর্তন, মানে হচ্ছে কি অভিমুখটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন হবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের সাধারণ একটা সম্পর্ক বলতে পারি কি কোচি ইকুয়েশন। কোচি ইকুয়েশনটা হচ্ছে কি এটা এর সম্পর্ক, এটা মনে রাখবে, এটা প্রায়ই দেওয়া হয়। কোচি সমীকরণ মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার প্লাস সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এরকম অনেক আছে, তোমাদের দরকার নাই, তোমরা শুধু খালি এইটুকু লিখবে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে হচ্ছে কি এ ও বি হচ্ছে কি নির্দিষ্ট মাধ্যমের বা কোনো মাধ্যমের জন্য, নির্দিষ্ট কোনো মাধ্যমের জন্য নির্দিষ্ট মাধ্যমের ধ্রুবক, মানে এগুলো হচ্ছে ধ্রুবক মান যেটা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এই কোচি ইকুয়েশন থেকে গ্রাফটা কেমন হবে, কোচি ইকুয়েশনের গ্রাফটা কত হবে, কোচি গ্রাফ বা বলতে পারো কি যে ল্যামডার সাথে মিউর সম্পর্ক, এটা মিউ আর এটা যদি ল্যামডা হয় এটা হবে কি লেখচিত্র। এবার মিউর সাথে কি কোনো টেম্পারেচারের সম্পর্ক আছে, টেম্পারেচার আছে কি, এই, উষ্ণতার সাথে সম্পর্ক, সম্পর্ক মরীচিকা কেন হয় বলো তো, মরীচিকা কেন হয়, মরুভূমি অঞ্চলে হয়, বা তুমি এটাও দেখতে পারো মরুভূমি অঞ্চল বাদ দিয়ে যে একদম গ্রীষ্মের একদম যখন ফুল গ্রীষ্ম চলবে রাস্তাতে যদি যাও, গাড়ি নিয়ে বাইক নিয়ে যাবে কিংবা হয়তো ফোর হুইলারে যাচ্ছ, দূরের রাস্তাটাকে লক্ষ্য করবে, তাই মনে হবে কোথাও জল আছে রাস্তার মধ্যে, তাই মনে হয় দেখবে, কিন্তু ওখানে গিয়ে দেখবে না জল নাই, এটা মানে বীজ রাস্তাতে দেখতে পাবে, লক্ষ্য করতে পারবে দূরের রাস্তাতে। তাহলে সেক্ষেত্রে কি হয় যখন টেম্পারেচার খুব বেশি হয় তখন কি হয় বায়ুর ঘনত্বটা কি হয় কমে যায়, তো বিভিন্ন বায়ুর ঘনত্ব মানে নিচেরটা হয় হালকা, উপরের দিকগুলো হয় ভারী, মানে নিচের দিকগুলো ভারী হয় আর বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। টেম্পারেচার বাড়লে কি হবে প্রতিসরাঙ্কের মানটা কিন্তু কমে যাবে। তো টেম্পারেচার বাড়লে কি হয় উষ্ণতা বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্কের মান হ্রাস পায়, উষ্ণতা
বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্কের মান হ্রাস পায়। এক্সাম্পল কি? আর এই জন্যই কি হয়, মরীচিকা সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্যেই মরীচিকাটা সৃষ্টি হয়। তবে এই টেম্পারেচার হ্রাসটা হচ্ছে কি, টেম্পারেচার যা উষ্ণতার সাথে সাথে মিউ এর পরিবর্তন গ্যাসে বেশি হয়, সব থেকে গ্যাসে বেশি, তরলে সামান্য, আর কঠিনে নগণ্য। বেশি, সামান্য, নগণ্য। ঠিক আছে, আপাতত এটুকু পড়ে রাখবে, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।